নমস্কার, মন্দিরাজ ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প ছন্দা চট্টোপাধ্যায়ের লেখা। গল্পের নাম রহিম চাচা। বাইরে অঝোর শ্রাবণ, মাঝে মাঝে বিদ্যুৎ চমক আর মেঘের হুঙ্কার। ঘণ্টাখানেক আগেই লোডশেডিং হয়েছে। কখন আসবে বোঝা দায়। কলকাতার এক ইঁদো গলির মেসোবাড়ির দোতলায় একটি ঘরে গরম তেলে ভাজা মুড়ি আর চায়ের জমজমাট আড্ডা। সমীর বলল, দূর, আজ প্রদীপটাকে বড্ড মিস করছি। এরকম একটা আসরে প্রদীপ নেই, ভাবা যায় বল? বিকাশ বলল, ঠিক বলেছিস, কিন্তু ওর তো গতকালই আসার কথা ছিল, এলো না কেন কে জানে। অমিত বলল, কি আবার হবে, বাড়ি গেছে, মা বাবার আদর খাচ্ছে। আরশাদ বলল, না রে বাবা, এবার বাড়ি গেছে, বাড়ি থেকে জরুরি ফোন পেয়ে। ওর মা খুব অসুস্থ, হয়তো ভালো নেই, সেই জন্যেই আসতে পারেনি। কথাটা শেষ হয়েছে কি হয়নি, কাক ভেজা প্রদীপ হাজির হলো। হুররে, একসঙ্গে উল্লাসে চেঁচিয়ে উঠল সবাই। সমীর বলল, তুই বেটা বহুদিন বাঁচবি, এতক্ষণ তোর নামই হচ্ছিল। আমরা তোকে আজ খুব মিস করছিলাম। তা মাসিমা কেমন আছেন? গম্ভীরভাবে উত্তর দিল প্রদীপ, আগের চেয়ে ভালো। আমি জামা কাপড় ছেড়ে আসছি, খুব ভিজে গেছি। আড্ডা বেশ জমে উঠেছিল। প্রদীপ আসার পরে কেমন যেন মিইয়ে গেল। বিকাশ বলল, প্রদীপ কি একটু মনমরা হয়ে আছে? মাসিমার ব্যাপারটা বোধহয় চিন্তার, বুঝলি। কথার পিঠে কথা, নানাজন নানা মত ব্যক্ত করতে লাগলো। এই মেসে মোট 20 জন থাকে। সমীর, প্রদীপ, বিকাশ, আরশাদ ছাড়াও বাকি সবাই মূলত চাকরিজীবী। এরা 4 জন স্টুডেন্ট, বিভিন্ন বিষয় নিয়ে পড়ে, যদিও পরিচয় এই মেসে আসার পর। বিকাশের বাড়ি পুরুলিয়ায়, সমীরের মেদিনীপুরে, আরশাদের বহরমপুরের কাছে, আর প্রদীপের বাড়ি বীরভূম জেলার পলাশডাঙ্গা গ্রামে। 10 মিনিটের মধ্যে ঝোপ তুরন্ত পাজামা পাঞ্জাবি পরে প্রদীপ হাজির হলো। আয় আয় বস, নে মুড়ি খা। চপগুলো সব ঠান্ডা হয়ে গেল। সমবেত আমন্ত্রণে প্রদীপ বেশ আপ্লুত বোধ করল। 2-4 মুঠো খাবার পরে প্রদীপ বলল, বেশ লাগছে কিন্তু খেতে, তোরাও খা, নইলে আমি একা একাই কিন্তু সব শেষ করে দেব। আমরা খেয়েছি, তুই নিশ্চিন্তে খা। এবার বল তো, তোর ব্যাপারটা কি? একটু গপ্প দেবার অভ্যাস তোর আছে, কিন্তু তুই তো কথা ফেল করিস না। পলেস্তারা ছাড়া পুরনো ঘর, জানালার পাল্লাগুলো কোনো রকমে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। টিম টিম করছে মোমবাতির আলো, তাও মাঝে মাঝে কোনো ফাঁক ফোকর দিয়ে দমকা হাওয়ায় নিভে যাবার উপক্রম। কাজের ছেলে সমু চা নিয়ে এলো। চাটা খেয়ে জুত করে সিগারেট ধরিয়ে প্রদীপ বলল, একটা অদ্ভুত অভিজ্ঞতা বুঝলি। তোরা বিশ্বাস করবি কি জানি না, তবু জানতে চাইছিস যখন বলছি। তোরা তো জানিস, টেলিফোনে মায়ের অসুখের খবর পেয়ে আমি বাড়ি চলে গেলাম। ট্রেনটা বিকেলের মধ্যে পৌঁছাবার কথা, কিন্তু এত লেট করলো যে সন্ধে 7টার আগে পৌঁছাতেই পারল না। তার ওপর গত কয়েকদিন ধরে তো লাগাতার বৃষ্টি চলছে। ট্রেন থেকে নেমে বাসে ওঠার আগেই হঠাৎ জোরে বৃষ্টি নামলো, সঙ্গে ঝোড়ো হাওয়া। ভিজে চুবড়ি হয়ে কোনো রকমে বাসে উঠে বসলাম। 1 ঘন্টা বাসে কাটিয়ে চাপাডাঙ্গার মোড়ে যখন নামলাম, তখন বৃষ্টির দাপট খানিকটা কমেছে, কিন্তু অতক্ষণ ভিজে জামা কাপড় পরে থাকার জন্য বোধহয় খুব শীত শীত করতে লাগলো। ভয় পেলাম জ্বর না আসে। মোরাম রাস্তা হবার পর চাঁপাডাঙ্গার মোড়ে সাধারণত সাইকেল রিক্সা পাওয়া যায়, কিন্তু সেদিন ভোঁ ভোঁ অর্ধেক ঝাঁপ ফেলে বসে থাকা একটা মিষ্টির দোকানে খোঁজ নিলাম, কোনোভাবে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। পরিষ্কার উত্তর দিল, জানি না বাবু। আসলে চাঁপাডাঙ্গা থেকে পলাশডাঙ্গা অনেকটা রাস্তা। চাঁপাডাঙ্গা গ্রাম পেরিয়ে সোনাডাঙ্গার বিশাল মাঠ, তারপর সোনাডাঙ্গা গ্রাম, আবার একটা বড় মাঠ, তারপর পলাশডাঙ্গা। বৃষ্টির বিরাম নেই, আকাশে প্রচণ্ড মেঘ, ঘন ঘন বিদ্যুতের চমক। যে কোনো সময় প্রবল বৃষ্টি নামবে বুঝতে পারছিলাম। ঠিক তাই, সোনাডাঙ্গার মাঠে পা রাখতেই তিরবিরিয়ে মোটা মোটা ফোঁটায় বৃষ্টি নামল, সঙ্গে
মেঘের হুংকার আর বিদ্যুতের তীব্র ঝলকানি। একবার ভাবলাম পিছিয়ে গিয়ে চাঁপাডাঙ্গার বুড়ি পিসিদের বাড়িতে রাতটা কোনো রকমে কাটিয়ে দেব কিনা। মন সায় দিল না। মায়ের অসুখ, কেমন আছে কে জানে। খুব বাড়াবাড়ি না হলে বাবা তো খবর দেওয়ার মানুষ নয়। সোনাডাঙ্গা মাঠের মাঝামাঝি পৌঁছাতেই দারুণ বিদ্যুৎ চমকালো। কাছে কোথাও বজ্রপাত হলো। আমার কান মাথা সব কেমন ঝাঁ ঝাঁ করে উঠল। পড়েই যাচ্ছিলাম, কে যেন হাত বাড়িয়ে ধরে নিল। কিছু হয়নি, ভাব, শক্ত হও। রহিম চাচা, নিজেকে সামলে নিয়ে বললাম। রহিম চাচা, তোমাকে বুঝি বাবা পাঠিয়েছে? চাচা বলল, হ্যাঁ বাপ, কর্তা টর্চটা হাতে দিয়ে বললে তুমি আসবা আজকের বিকেলের গাড়িতে। খানিক এগিয়ে গিয়ে দেখ দেখি। তা এসে ভালোই করেছি, যা আদার আর যা ঝড় বৃষ্টি। বললাম, খুব ভালো করেছো। যা অবস্থা, বাড়ি পর্যন্ত পৌঁছাবো কি করে ভাবছিলাম। মা কেমন আছে গো? ঠাকুরুন ভালোই আছে, রহিম চাচা সংক্ষিপ্ত উত্তর পেলাম। যা দুর্যোগ! আমি শুধু ভাবছিলাম রহিম চাচা না এলে কি হতো। কারোর মুখে কোনো কথা নেই। অন্ধকারে কিছুই ঠাওর করা যাচ্ছে না। আমি রহিম চাচার টর্চের ফোকাসের আলোয় বড় বড় পা ফেলে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। এই রহিম চাচাকে ঘিরে আমার অজস্র স্মৃতি। চাচার কোলে পিঠে কাঁধে ছুঁড়ে বড় হয়েছি আমি। অজপাড়াগা হলেও আমার মায়ের জাতপাতের কোনো বিচার নেই। সেই কারণে ভাগচাষী রহিম চাচা আমাদের খুব আপনজন। কতদিন দুধ খাবো না বলে বায়না ধরেছি, রহিম চাচা কোলে নিয়ে দুধের গ্লাস হাতে গরু বাছুর কুকুর বিড়াল হাঁস মুরগি এইসব দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে দুধ খাইয়ে দিয়েছে। আমার ছোট বয়সের বড় বড় বিপদের বন্ধু এই রহিম চাচা। একটু বড় হবার পরে পড়াশোনা করার জন্য যখন গ্রাম ছেড়ে বোর্ডিং স্কুলে যায়, তখন সবচেয়ে বেশি মন খারাপ হয়েছিল এই মানুষটার জন্য। তখন তো অত বড় হয়ে গেছি, তবু রহিম চাচার কাছে আমি সেই ছোট্ট প্রদীপ। সেদিন সেই ঝড় জলের রাতে রহিম চাচা যদি দেবদূতের মতো টর্চ হাতে হাজির না হতো, তাহলে বড্ড বিপদে পড়ে যেতাম। যাই হোক, নানা চিন্তা করতে করতে অনেকটা পথ আমরা পেরিয়ে এলাম। পলাশডাঙ্গার মাঠ পেরিয়ে গ্রামে ঢুকেই মনে হলো, আহ শান্তি। রহিম চাচা পাশে পাশেই ছিল। রহিম চাচাদের বাড়ি গ্রামের শেষে মুসলমান পাড়ায়। আমাদের বাড়ির দরজায় এসে রহিম চাচা বলল, দরজাটা খোলাই আছে, তুমি ভিতরে যাও বাপ, আমি আসছি। চাচা চলে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই বাবা বলে উঠল, কে? প্রদীপ এলি নাকি? বললাম, হ্যাঁ বাবা। মা এখন কেমন আছে? তোর মা অনেকটা ভালো আছে, কিন্তু রহিম চাচা আমাদের ছেড়ে চলে গেল। আমি আঁতকে উঠলাম, গায়ে কাঁটা দিল। গলা দিয়ে আওয়াজ বের হলো না। বারান্দার খুঁটি ধরে প্রাণপণে নিজেকে সামলে নিলাম। আমার কোনো সাড়া শব্দ না পেয়ে বাবা এগিয়ে এলো, গায়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো বাবা? কিছু না বলে হাত মুখ ধোয়ার জন্য উঠে দাঁড়ালাম। ভালো করে স্নান করে কাঁচা জামা কাপড় পরে মায়ের কাছে গিয়ে বসলাম। জিজ্ঞাসা করলাম, রহিম চাচা কখন মারা গেল মা? আজ সকালে। মরার আগে তোকে দেখার খুব ইচ্ছা হয়েছিল। আমারও শরীর খারাপ, রহিমও দেখতে চাইছে, তাই তোর বাবাকে বললাম একটা ফোন করে দিতে। এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। রহিমের সঙ্গে শেষ দেখা হলোই না, উল্টে ঝড় বৃষ্টিতে এত কষ্ট পেলি। জ্বর না হলে বাঁচি। বললাম, রহিম চাচার সঙ্গে আমার দেখা হয়েছে মা। সেই তো আমাকে টর্চ দেখিয়ে এতটা পথ সঙ্গে করে নিয়ে এলো। তা না হলে যে আজ কি হতো। রহিম চাচার কাছে আমি চিরদিন ঋণী থেকে গেলাম। কিছু করতে পারলাম না। বুক ভাঙা কান্না দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে এলো। মা বাবা দুজনেই স্তব্ধ। পিন ড্রপ সাইলেন্স। সমীর, বিকাশ, আরশাদ, কারো মুখে কোনো কথা নেই। প্রদীপই নীরবতা ভাঙল। কিরে, তোরাও তো দেখছি বেবাক বোবা হয়ে গেলি। তাহলে এবারে কোনো গপ্প দিইনি বল? ওর কথা শেষ হতে না হতেই কারেন্ট এসে গেল। হুররে বলে সবাই চেঁচিয়ে উঠল। এক ফুয়ে মোমবাতিটা নিভিয়ে আরশাদ হাঁক দিল, সমু।
আর এক রাউন্ড চা। আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।